man zu dene sein, der es mir nicht verzeihen kann, dass ich die marxistische Partei vernichtete. Aber mein Freund, ich habe die anderen genauso vernichtet. হিটলারের নামের পাশে ভালোবাসা শব্দটাকে বেমানান লাগে, বরং হিংসা শব্দটাই অনেক বেশি মানানসই। কিন্তু ঘটনা হচ্ছে, ওনার সাথে অন্তত 3 জন নারীর গভীর সম্পর্ক তৈরি হয়েছিল, এবং আলোচ্য ব্যক্তির নাম যেহেতু হিটলার, ওনার এই সম্পর্কগুলো মোটেই সাধারণ ছিল না। কারণ এই 3 জনই হিটলারের ঘনিষ্ঠ হবার কারণে মারা গেছিলেন, এবং 3 জনের মৃত্যুই ছিল অস্বাভাবিক। এমনিতে হিটলার নিজের এমন এক ইমেজ তৈরি করেছিলেন যেখানে মেয়েদের কোনো স্থান ছিল না। তিনি একজন দেশপ্রেমিক এবং সৈনিক, যার না আছে কোনো বউ, না আছে গার্লফ্রেন্ড বা মিস্ট্রেস, নিজের বলতে কিছুই নেই। তিনি একা সম্পূর্ণভাবে দেশের প্রতি উৎসর্গীকৃত একজন নেতা। কিন্তু এটা ছিল পুরোপুরি মিথ্যা। হিটলারের জীবনে বহু নারী এসেছে, যার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য 3 জনের কথাই আজ আমি আপনাদের বলবো। এই 3 জনের প্রথম জন ছিলেন অ্যাঞ্জেলা গেলি রাউবাল। এটা ছিল হিটলারের অবৈধ প্রেম, কারণ গেলি রাউবাল ছিলেন হিটলারের বোনঝি, দিদির মেয়ে, এবং হিটলারের থেকে 19 বছরের ছোট। 1925 সালে হিটলার প্রথম গেলিকে দেখেন, এবং 1931 সালের 18 সেপ্টেম্বর হিটলারের মিউনিখের বাড়িতে গেলির মরদেহ পাওয়া যায়। পুলিশ এসে দেখে মৃতদেহের চারপাশে রক্ত ছড়িয়ে আছে, বুকে গুলির ক্ষত, এবং কাছেই একটা পিস্তল পড়ে আছে, যেটা ছিল হিটলারের ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র। কে মারল 23 বছরের এই তরতাজা যুবতীকে? হিটলার নিজে, নাকি হিটলারের কোনো শত্রু, নাকি তার নাৎসি পার্টিরই কোনো সদস্য, নাকি গেলি নিজেই নিজের যন্ত্রণাবিদ্ধ জীবনকে এইভাবে শেষ করে দিয়েছে? মিউনিখের অলিতে গলিতে কান পাতলেই এই প্রশ্নগুলো শোনা যেত। হিটলারের নাৎসি পার্টি তখন ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। কিছুদিন পরেই আসতে চলেছে গুরুত্বপূর্ণ নির্বাচন। তার আগে গেলির এই মৃত্যু হিটলারকে বেশ বেকায়দায় ফেলে দেয়। পুলিশ গেলির মৃত্যুকে আত্মহত্যা বললেও বিরোধীরা ব্যভিচার ও খুনের ঘটনাকে ধামাচাপা দেওয়ার অভিযোগ তুলে মহা হইচই বাঁধিয়ে তোলে। অ্যাঞ্জেলা গেলি রাউবাল 1908 সালের 4 জুন অস্ট্রিয়ার লিঞ্চ শহরে জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলাতেই বাবা মারা যাওয়ায় গেলি ও তার বোন তাদের মা অ্যাঞ্জেলার সাথেই থাকতেন। এই অ্যাঞ্জেলা ছিলেন হিটলারের সৎ বোন। 1925 সালে হিটলার অ্যাঞ্জেলাকে মিউনিখে নিয়ে আসেন এবং নিজের বাড়ির হাউসকিপারের চাকরি দেন। 2 বোনও মায়ের সাথে মিউনিখ চলে আসেন। গেলির তখন 17 বছর বয়স, এবং এইভাবে 36 বছরের হিটলারের সঙ্গে তার প্রথম দেখা হয়। গেলি ছিলেন অসম্ভব সুন্দরী। তিনি হিটলারকে আঙ্কেল আলফ করে ডাকতেন। ধীরে ধীরে হিটলার গেলির প্রতি আকৃষ্ট হয়ে পড়েন, তার সঙ্গে সময় কাটানো শুরু করেন। দুজনে একসঙ্গে হাঁটতে বেরোতেন, রেস্টুরেন্ট, অপেরা ও সিনেমায় যেতেন। এমনকি পার্টির বিভিন্ন মিটিংয়েও হিটলার গেলিকে নিয়ে যেতেন। এইভাবে 4 বছর কেটে যাওয়ার পর হিটলার মিউনিখেই একটা নতুন অ্যাপার্টমেন্ট কেনেন এবং শুধুমাত্র গেলিকে নিয়ে সেখানে থাকা শুরু করেন। হিটলার এক সময় বলেছিলেন, কম বয়সী মেয়েদের সঙ্গ আমার উপর কোনো প্রভাবই ফেলতে পারে না, বরং তারা বেশিক্ষণ কাছাকাছি থাকলে আমি বিরক্ত বোধ করি। কিন্তু গেলির কথা আলাদা। ও সঙ্গে থাকলে আমি খুবই উৎফুল্ল হয়ে উঠি।
আমার সমস্ত চিন্তা ও দুর্ভাবনা চলে যায়। একেবারে ফ্রেশ হয়ে আমি আবার আমার কাজে ঝাঁপিয়ে পড়তে পারি। গেলিকে নিয়ে হিটলার একেবারে আচ্ছন্ন হয়ে পড়ে। পার্টির ভিতরেই যে এ নিয়ে সমালোচনা চলছে তা তিনি দেখেও দেখেন না। এদিকে গেলিও ইতিমধ্যে কিছুটা বড় হয়ে উঠেছেন। সমাজের নানা শ্রেণীর আকর্ষণীয় পুরুষদের সাথে তার আলাপ হচ্ছে। এসব হিটলারের একেবারে পছন্দ ছিল না। তিনি গেলিকে আগলে রাখতে চাইতেন। যখন গেলি তার সঙ্গে থাকত না, তখন পার্টির কাউকে তিনি গেলির ওপর নজর রাখতে বলতেন। একজন ড্রাইভারের সাথে গেলির ঘনিষ্ঠতা তৈরি হয়। কথাটা হিটলারের কানে যেতেই তিনি তাকে তাড়িয়ে দেন। গেলির সমস্ত অনুরাগীদের পার্টি থেকে বের করে দেওয়া হয়। গেলির বাইরে বেরোনো সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এমনকি বন্ধু বান্ধবদের সাথেও তাকে দেখা করতে দেওয়া হতো না। মাত্র 22-23 বছর বয়সেই সে তার কাকার কারাগারে এক বন্দিনী হয়ে ওঠে। শোনা যায় দুজনের মধ্যে এ নিয়ে প্রায়ই ঝগড়াঝাটি হতো। গেলির শরীরে নাকি আঘাতের চিহ্নও দেখা যেত। গেলি চেয়েছিল গায়িকা হতে, সেই জন্য সে ফ্রান্সে যেতে চাইত, কিন্তু হিটলার তাতে রাজি ছিলেন না। এরই মধ্যে হিটলারের জীবনে দ্বিতীয় এক নারী চলে আসে। গেলি শুনতে পায় এভা ব্রাউন নামের 17 বছরের এক সুন্দরীকে ইদানিং নাকি হিটলারের সঙ্গে দেখা যাচ্ছে। এই এভা ছিলেন নাৎসি পার্টির অফিসিয়াল ফটোগ্রাফার হেনরিক হফম্যানের অ্যাসিস্ট্যান্ট ও মডেল। হফম্যানের স্টুডিওতেই হিটলারের সঙ্গে তার আলাপ হয়েছিল। এভা হিটলারের ঘনিষ্ঠ হয়ে ওঠার ব্যাপারে খুবই আগ্রহী ছিলেন, কিন্তু হিটলার তখনও গেলিকে নিয়েই আচ্ছন্ন হয়ে আছেন। ফলে এই সম্পর্কটার দানা বাঁধতে কিছুটা সময় লাগে। এদিকে গেলি তখন হিটলারের হাত থেকে মুক্তি পেতে একেবারে মরিয়া হয়ে উঠেছেন। তিনি নিজের জন্য এক পাত্র নির্বাচন করেন এবং মাকে এই বিয়ের ব্যাপারে রাজি করান। গেলির মা অ্যাঞ্জেলা এ নিয়ে হিটলারের সাথে কথা বলতে গেলে হিটলার বলেন তিনিও গেলির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। তিনি নিজে গেলির জন্য কোনো ভালো ছেলে খুঁজে বের করবেন, কিন্তু তাড়াহুড়ো করে কোনো বদ ছেলের সাথে গেলির বিয়ে দেবেন না। এর কয়েকদিন পর হিটলার যখন নুরেমবার্গ শহরে একটা কাজে গেছে, গেলির মৃত্যু সংবাদ তার কানে আসে। বিরোধীরা এ নিয়ে যতই হইচই করুক, গেলির মৃত্যুর ব্যাপারে হিটলারের কোনো প্রত্যক্ষ যোগাযোগ ছিল না বলেই মনে হয়। তবে পরোক্ষ যোগাযোগ তো অবশ্যই ছিল। নিজের বন্দিদশা অসহ্য হয়ে ওঠার কারণে গেলি যদি নিজেকে শেষ করে দিয়ে থাকেন, তার জন্য হিটলারই দায়ী। তিনি যদি তাকে স্বাধীনভাবে বাঁচতে দিতেন, এত কম বয়সে এইভাবে একটা জীবন শেষ হয়ে যেত না। গেলির মৃত্যুতে হিটলার একেবারে ভেঙে পড়ে। শোনা যায় এই সময় তিনি নাকি রাজনীতি থেকে সন্ন্যাস নিতেও চেয়েছিলেন। অনেকের মতে হিটলারের ভিতর যতটুকু মনুষ্যত্ব তখনও ছিল, গেলির এই মৃত্যু সেটুকুকেও শেষ করে দেয় এবং তিনি হয়ে ওঠেন ওই রকম ভয়ঙ্কর নৃশংস গণহত্যাকারী। দ্বিতীয় যে মেয়েটির কথা এবার বলবো, তিনি ছিলেন উচ্চ বংশজাত একজন ব্রিটিশ, ইংল্যান্ডের এক এমপির মেয়ে এবং যিনি ব্রিটেনের প্রাইম মিনিস্টার চার্চিলেরও আত্মীয় ছিলেন। ওনার নাম ছিল ইউনিটি মিটফোর্ড। 1933 সালে হিটলার জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হন। তার এই নতুন স্ট্যাটাস ও পাওয়ার তাকে অজস্র মানুষের কাছে আরো আকর্ষণীয় করে তোলে। জার্মানিতে তখন হিটলারের লক্ষ লক্ষ অনুরাগী, যাদের মধ্যে অনেকেই তার কাছে যাওয়ার জন্য যে কোনো কাজ করতে রাজি ছিল। তাদেরই একজন ছিলেন ইউনিটি মিটফোর্ড। শুধু জার্মানি নয়, গোটা ইউরোপেই তখন ফ্যাসিবাদ মাথাচাড়া দিচ্ছে। ইংল্যান্ডও তার ব্যতিক্রম ছিল না। ইউনিটি ছিলেন সেখানকার ফ্যাসিবাদী পার্টির প্রধান অসওয়াল্ড মোসলির শালিকা। তিনি নিজেও ছিলেন একজন ফ্যাসিবাদ এবং নাৎসিদের বিরাট সমর্থক। জার্মানিতে গিয়ে
একটা সভায় হিটলারকে জ্বালাময়ী বক্তৃতা দিতে দেখে ইউনিটি তার প্রেমে পড়ে যায়। তার মনে হয় যেভাবেই হোক হিটলারের অন্তরঙ্গ হতেই হবে, আর সেই কারণে তিনি লন্ডন থেকে মিউনিক চলে আসেন। তারপর প্রতিদিন হিটলারের ফেভারিট রেস্টুরেন্টে যেতে শুরু করেন। হিটলার দেখতেন এক সুন্দরী ব্রিটিশ মেয়ে রোজ তার মুখোমুখি টেবিলে বসে আছে, চোখাচোখি হতেই মৃদু হাসছে। শেষ পর্যন্ত তিনি একদিন ইউনিটিকে নিজের টেবিলে আমন্ত্রণ জানান, আর ইউনিটি ঠিক এই সুযোগটার অপেক্ষাতেই ছিলেন। দ্রুত তিনি হিটলারের ইনার সার্কেলে জায়গা করে নেন। বিভিন্ন নাৎসি নিউজ পেপারে তিনি ইহুদি বিদ্বেষী লেখা লিখতে থাকেন। বিভিন্ন সভায় হিটলারের প্রশংসা করতে থাকেন। যখন তাদের সম্পর্ক ক্রমশ গভীর হচ্ছে, হঠাৎই বিচ্ছেদ হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয়, নাৎসি অফিসাররা হিটলারকে সাবধান করতে থাকেন যে একজন বিদেশির সামনে তিনি যেন মিলিটারি পলিসি নিয়ে আলোচনা না করেন। ওদিকে ইউনিটিও বারবার হিটলারকে অনুরোধ করতে থাকেন যাতে তিনি ইংল্যান্ডের সাথে একটা চুক্তি করেন, জার্মানি যেন ব্রিটেনের সঙ্গে কিছুতেই যুদ্ধে না জড়ায়। ইউনিটি কখনোই চাননি তার দুই প্রিয় দেশ একে অন্যের বিরুদ্ধে যুদ্ধ করুন, কিন্তু তা হয় না। জার্মানি পোল্যান্ড আক্রমণ করতেই ইংল্যান্ড জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। একদিকে নিজের দেশ, অন্যদিকে তার প্রিয়তম মানুষ। ইউনিটির কাছে এটা ছিল ভয়ঙ্কর এক আবেগ ঘন মুহূর্ত, যার জেরে তিনি নিজের মাথায় গুলি চালান, কিন্তু প্রাণে বেঁচে যায়। খবর পেয়েই হিটলার ইউনিটির চিকিৎসার ব্যবস্থা করেন। শত ব্যস্ততার মধ্যেও নিজে দেখা করতে যান, কিন্তু যখন শোনেন গুলির আঘাতে ইউনিটির ব্রেন পার্মানেন্টলি ড্যামেজ হয়ে গেছে, তিনি তাকে ইংল্যান্ডে ফেরত পাঠাবার ব্যবস্থা করেন। এরপর ইউনিটি আরো 9 বছর বেঁচে ছিলেন। বলাই বাহুল্য, হিটলারের সঙ্গে তার আর কখনোই দেখা হয়। এবার বলবো এভা ব্রাউনের কথা, যিনি ছিলেন হিটলারের সব থেকে বিখ্যাত গার্লফ্রেন্ড, যাকে তিনি মৃত্যুর ঠিক আগে 1945 সালে বিয়ে করেছিলেন। ওনার যখন 17 বছর বয়স, তখন হিটলারের সাথে তার আলাপ হয়। আগেই বলেছি, সেই সময় হিটলার তার বোনঝি গেলি রাউবালের সাথে থাকতেন। গেলির যখন বাড়ির বাইরে বেরোনো বন্ধ হয়ে গেছে, এভাকে মাঝে মাঝে হিটলারের সঙ্গে দেখা যেত। এই খবর কানে আসার পর থেকে এভিকে গেলি ঘৃণা করা শুরু করে, যার ফলে হিটলারের সাথে তার সম্পর্ক আরো খারাপ হয়। আর এভাও গেলিকে ঈর্ষা করতেন, কারণ যে মানুষটাকে তিনি ভালোবেসে ফেলেছেন, গেলি তার সঙ্গে থাকে। তার মনে হতে থাকে গেলির জন্যেই হিটলার তার সাথে পুরোপুরি অন্তরঙ্গ হচ্ছেন না। কিন্তু গেলি মারা যাবার পর হিটলার ধীরে ধীরে এভার ঘনিষ্ঠ হয়ে উঠতে থাকে। কিন্তু গেলির প্রতি তার যে প্রবল ভালোবাসা ছিল, তা এখানে তৈরি হয় না। বরং নিজের একাকিত্ব কাটাবার জন্যেই তিনি এভার সাথে সময় কাটাতেন। তাছাড়া তিনি ব্যস্ত মানুষ, গোটা দেশ জুড়ে তাকে ঘুরে বেড়াতে হচ্ছে। এভাকে তিনি অত সময় দিতে পারতেন না। এতে এভার মনে হয় হিটলার তাকে নেগলেক্ট করছেন। একদিন তিনি আত্মহত্যার চেষ্টা করেন। অনেকেই বলে থাকেন এটা অত সিরিয়াস কিছু ছিল না। হিটলারের মনোযোগ আকর্ষণ করার জন্যই তিনি এই কাজ করেছিলেন, আর তাতে কাজও হয়। এরপর থেকে হিটলার এভাকে আরো বেশি সময় দিতে শুরু করেন এবং 1933 সালের পর থেকে তারা প্রেমিক প্রেমিকা হয়ে ওঠে। তবে হিটলার তার এই সম্পর্কের কথা গোপন রেখেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার আগে পর্যন্ত সাধারণ মানুষ জানতেই পারেননি যে তার একজন গার্লফ্রেন্ড রয়েছে। ইউনিটির বদলে এভাকে গার্লফ্রেন্ড হিসেবে বেছে নেওয়ার এটা একটা কারণ বলে মনে করা হয়। তাছাড়া ইউনিটি যেহেতু অভিজাত বংশের ছিলেন এবং এভা হিটলারের মতোই সাধারণ পরিবার থেকে উঠে এসেছিলেন, সেই জন্যও হয়তো হিটলার এভাকেই
নিজের জীবন সঙ্গিনী হিসাবে বেছে নিয়েছিলেন। তার উপর এভা হিটলারের রাজনৈতিক ব্যাপারে একেবারেই নাক গলাতেন না। কোন রকম উচ্চাকাঙ্ক্ষাও তার ছিল না। ফলে এভা ছিলেন হিটলারের একেবারে পারফেক্ট পার্টনার। যুদ্ধের একেবারে শেষে সোভিয়েত বাহিনী যখন বার্লিন শহরের দখল নিয়েছে, তিনি এভাকে বিয়ে করেন এবং তারপর দুজনেই নিজেদের জীবন শেষ করে দেবার ব্যাপারে একমত হন। এভা যুদ্ধের পর বেঁচে থাকতেও পারতেন, কিন্তু তিনি হিটলারকে ছেড়ে একা বাঁচতে চাননি। শুধুমাত্র হিটলারকে ভালোবাসার জন্য মাত্র 33 বছর বয়সে তাকে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়েছিল। এই ছিল হিটলারের জীবনের 3 নারীর গল্প। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।